সত্যজিৎ ঘোষ। আপনার ঠিকানা পুঁড়া, নিবেদিতা সরণি, বাদুড়িয়া, উত্তর 24 পরগনা। সংসারের কাজের চাপে মায়ের সত্যিই তেমন অবসর মিলত না। তবু নির্জন দুপুরে কিংবা রাতে শুতে যাওয়ার আগে বই পড়তেন। এত পরিশ্রমের পরেও মায়ের এই অধ্যবসায় শৈশবেই আমার মনোযোগ আকর্ষণ করেছিল। বুঝেছিলাম বই নিশ্চয়ই সেই বস্তু যা মুক্তির পথ দেখায়। না হলে এমনি এমনি তো কেউ আর বই পড়ে না। মা তো আর পরীক্ষার্থী নন যে বই তাকে পড়তেই হবে। মায়ের পড়া দেখতে দেখতে পড়ার ইচ্ছে লালন করতে শুরু করলাম। মায়ের উৎসাহেই পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই পড়তে শুরু করি। এরপর লেখক হওয়ার স্বাদ মাথা চাড়া দিল। প্রাজ্ঞজনেরা পরামর্শ দিলেন লিখতে হলে প্রচুর পড়তে হবে। একদিন এক খ্যাতনামা সাহিত্যিক বললেন, লেখায় নিজস্ব শৈলী তৈরি করতে হলে একই সঙ্গে বহু লেখকের লেখা পড়তে হবে, পাশাপাশি লিখতে হবে। আরও বলেছিলেন, খবরের কাগজ বাদ দিয়ে রোজ 10 মিনিট নিয়ম করে পড়ার অভ্যাস করো। একদিন দেখবে একটি বিষয়কে একাধিক দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছ। অগ্রজদের পরামর্শ অনুযায়ী পড়া ও লেখার অনুশীলন চলছিল বেশ। কিন্তু বাবার অসুস্থতার কারণে হঠাৎ ছন্দপতন। প্রিয় অভ্যাস থেকে ক্রমশ দূরে সরে গেলাম। সৃষ্টির অনিবার্যতা তখন আর উতল করে না। ততদিনে প্রতিষ্ঠিত এক লেখক ভবিষ্যৎবাণী শুনিয়েছেন, কলম একবার তুলে রাখলে পুনরায় কাগজে নামিয়ে আনা অসম্ভব। সেই কথা অভ্যর্থ ভেবে আমিও আশা ভরসা বিসর্জন দিয়ে গতানুগতিকতায় গা ভাসাতে শুরু করেছি। লেখার অভ্যাস নষ্ট হওয়া বাবার চোখ এড়ায়নি। একদিন জানতে চাইলেন, আর লিখি না কেন? আমার সংক্ষিপ্ত উত্তর, পারছি না। বাবাকে সর্বংসহা বটগাছের মতো লাগছিল। আমার এই অবস্থার জন্য নিজেকে দায়ী ভেবে কুঁকড়ে যাচ্ছেন। বললেন, লিখতে না পারিস, মায়ের মতো পড়তে তো পারিস। দেখবি পড়তে পড়তে একদিন ঠিক। গুরু নির্দেশ শিরোধার্য করেছিলাম। অবশেষে সেই পড়ার অভ্যাসই আমায় লেখায় ফিরিয়েছিল। সমস্ত অনাবশ্যকতাকে দূরে সরিয়ে বই পড়ার মায়া বলয়ে তাই স্বেচ্ছাবন্দী হয়েছি। মহাকাল এসব গচ্ছিত রাখবে কিনা জানি না, তবু মুড়োবার আগে পর্যন্ত এভাবেই বই পড়ে যেতে হবে। তাতে যদি আমার ব্যথার পূজার সমাপন হয়। সত্যজিৎ ঘোষ। আপনার লেখা পড়ছিলাম। আপনার বাড়ি পুঁড়া, নিবেদিতা সরণি, বাদুড়িয়া, উত্তর 24 পরগনায়।